আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিবির ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে। আমরা আজকে পড়তে যাচ্ছি রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস। সো আজকে সেকেন্ড ক্লাস এর মাধ্যমে পুরো রিস্ক ম্যানেজমেন্ট আমরা সাবজেক্টটা শেষ করব। সো চলুন আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের এবিবি ক্র্যাশ কোর্সের আজকে ক্লাস রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা পুরো দুইটি ক্লাসের মাধ্যমে এই সাবজেক্টটি শেষ করার চেষ্টা করতেছি। আমরা অলরেডি একটা ক্লাস করছি যেখানে আমরা 3টা চ্যাপ্টার কভার করছি। আজকে ক্লাসে আমরা 4টা চ্যাপ্টার কভার করব। সো এই 7টা চ্যাপ্টার আমাদের এই সাবজেক্টে আছে। সো চলুন শুরু করা যাক। মডিউল ডি, অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। সো আমার রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অপারেশন রিস্ক ম্যানেজমেন্টে প্রথম কোশ্চেন হলো অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট কি। সো আমরা অলরেডি বলছি শুরুতে, তাই না, যে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট এটা একটা প্রসেস, যে প্রসেসে আমি কি করি, আমার যে মানে ব্যাংকগুলো পরিচালনা করতে গিয়ে যে রিস্ক গুলো অ্যারাইজ হয় এগুলো আইডেন্টিফাই করা, মিটিগেট করা নিয়ে কাজ করে থাকি। তো একটা ব্যাংক পরিচালনা করতে গিয়ে, একটা ব্যাংক অপারেট করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে, রান করতে গিয়ে আমি যেভাবেই বলি না কেন কি কি রিস্ক ফেস করি আমি 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 আমার প্রসেসের সমস্যা হতে পারে, যে আমি যে প্রসেসে ব্যাংকিংটা করতেছি ওইখানে কোনো ফল্ট থাকতে পারে, ওইটার কারণে কোনো রিস্ক অ্যারাইজ হতে পারে। পিপল রিস্ক, হ্যাঁ, আমার যে এমপ্লয়ি আছে, আমরা সবাই জানি ব্যাংক তো ব্যাংকের কোনো কিন্তু মেশিনারিজ নাই, ইন্ডাস্ট্রিজ নাই। ব্যাংক হলো হিউম্যান রিসোর্সের উপর বেস করে আমার সার্ভিসটা প্রোভাইড করে থাকে, ব্যবসা করে থাকে। সো এই যে আমার পুরো ব্যাংকটা হিউম্যান রিসোর্সের উপর বেস করে সার্ভিসটা প্রোভাইড করে থাকে, ব্যাংকিং ব্যবসা করে থাকে। এই হিউম্যান রিসোর্সের কারণেও কিন্তু রিস্ক অ্যারাইজ হইতে পারে, যেটা অপারেশন রিস্কের পার্ট। তারপর আমার সিস্টেম রিস্ক, আমার যদি সিস্টেম ফল করে, আমার যদি সার্ভার ফল করে, ওইটা আমার সিস্টেম রিস্কের ভিতর পড়বে। এক্সটার্নাল ইভেন্ট, আমার যদি কোনো বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হোক, হ্যাঁ, অন্য কোনো কারণে আমার যদি কোনো রিস্ক অ্যারাইজ হয়, ওইটাও অপারেশন রিস্কের ভিতরে পড়বে। তো এক্সাম্পল কি হতে পারে অপারেশন রিস্কের? এক্সাম্পল হলো আমার হিউম্যান এরর যদি হয়, আমার আমার মানুষ যদি ভুল করে, ইন্টেনশনালি হতে পারে, আনইনটেনশনালি হতে পারে। ঠিক আছে, এই দুইটা কারণে যদি হিউম্যান যদি ফ্রড ফরজারি করে, ওইটা হবে আমার অপারেশন রিস্কের এক্সাম্পল। সিস্টেম ফেইলর, আমি আমি যে সফটওয়্যারটা কোড সফটওয়্যার ইউজ করতেছি, সিস্টেম যদি ফেল করে, কোড সফটওয়্যার যদি কাজ না করে, তাহলে কিন্তু আমি ব্যাংক সার্ভিস দিতে পারবে না। সার্ভিস দিতে না পারলে কিন্তু তার প্রফিটেবিলিটি হ্যাম্পার হবে, তার বিজনেসে হ্যাম্পার হবে। তারপর হলো ফ্রড, লিগেল ইস্যু, কোনো লিগেল ইস্যু যদি রেজ হয়, ওইটা আমার জন্য সমস্যা হবে। ন্যাচারাল ডিজাস্টার, যেটা আমি লাস্টে বলছিলাম যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা যে ন্যাচারাল ডিজাস্টারের কারণে কিন্তু আমার অপারেশন হ্যাম্পার হতে পারে। আমার ধরেন প্রাকৃতিক দুর্যোগ হইলো, আমার ব্রাঞ্চটা 1 সপ্তাহের জন্য বন্ধ রাখা লাগলো। তো এই যে আমার ব্রাঞ্চটা 1 সপ্তাহ বন্ধ রাখা লাগলো, এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল লস জড়িত। এটা কিন্তু অন কাইন্ড অফ রিস্ক, যেটা ন্যাচারাল ডিজাস্টার আমার হাতে নাই, বাট আমার কিন্তু এটা অপারেশনাল রিস্কের ভিতরে পড়বে। সো ইম্প্যাক্ট গুলা কি কি অপারেশন রিস্কের? আমার 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 অপারেশন রিস্ক হলে আমরা অলরেডি জানি অপারেশন রিস্ক হলে কি হবে। আমার আমার ফাইন্যান্সিয়াল লস হবে অথবা রেপুটেশনাল লস হবে। আমার ন্যাচারাল ডিজাস্টার যদি হয়, 1 সপ্তাহ যদি ব্রাঞ্চটা বন্ধ থাকে, তাহলে আমার ওই 1 সপ্তাহ আমি ব্যাংকিং করতে পারবো না। আমার ব্যবসার লস হবে, ফাইন্যান্সিয়াল লস হবে, যেটা কাউন্ট করতে পারবো যে এত টাকা লস হয়েছে। আর আমার রেপুটেশনাল লস হবে, যে রেপুটেশনাল লসটা কিরকম, যে আমার কাস্টমার ফেথ কমে যাবে আমার প্রতি। আমার কাস্টমার আমার কাছে বিজনেস আমার সাথে ব্যবসা করবে না। যার কারণে আমার কিন্তু ওইটা কিন্তু আবার ইনডাইরেক্টলি আমার ফাইন্যান্সিয়াল লসের ভিতরেই পড়ে। আমার রেপুটেশন লসের সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল লসের একটা রিলেশন আছে। ইনস্ট্যান্টলি হলো এটা রেপুটেশন লস, যে মানুষ আমার ট্রাস্ট নষ্ট হবে, বাট আমার লং রানে কিন্তু এটা আবার আমার ফাইন্যান্সিয়াল লস হিসেবে কাজ করে। কারণ রেপুটেশন লসের কারণে কাস্টমার আমার বিমুখ হয়ে যাবে, আমার দিকে আসবে না। না আসলে আমার আমার ব্যবসা কম হবে। সো ম্যানেজমেন্টের কাজটা কি আমার অপারেশন রিস্কের ক্ষেত্রে? ম্যানেজমেন্ট এই অপারেশন রিস্কগুলো আইডেন্টিফাই করবে এবং এগুলো মিটিগেট করার চেষ্টা করবে। সো আইডেন্টিফাইং অপারেশন রিস্ক, এগুলো আমরা অলরেডি ডেফিনিশন পড়ে আসছি। তো আরেকবার দেখি আমরা যে আমার অপারেশন রিস্ক গুলা কোনগুলা। আমার ইন্টারনাল এরর হইতে পারে, হ্যাঁ, ইন্টারনাল এরর হইলো হিউম্যান বিং এর কারণে হইতে পারে আর কি, যে ইন্টেনশনাল হইতে পারে, আনইনটেনশনাল হইতে পারে। সিস্টেম ফেলিওর কারণে হইতে পারে, আমি যেটা বলছি কোড সফটওয়্যার যদি কোনো সমস্যা হয়। আমার ফ্রড এন্ড থ্রেফট হইতে পারে, যে ফ্রড ফরজারি কিন্তু দুই ইন্ডে হইতে পারে। আমার আমার ইন্টারনালি হইতে পারে, এমপ্লয়িরও ফ্রড ফরজারি করতে পারে, অথবা বাইরের কোনো থার্ড পার্টি। আমাদের ধরেন আপনারা শুনে নাই যে এটিএম ডাকাতি হয়েছে, এটিএম বা ব্যাংকে টাকা নিয়ে গেছে, অথবা আপনার ব্যাংক ডাকাতি হয়, এটাও এরকম হইতে পারে। অথবা এখন তো ডিজিটালের যুগে সাইবার অ্যাটাক হইতে পারে, যে আমার কোড সফটওয়্যারে ঢুকে অন্য কেউ টাকা নিয়ে গেছে, ওইটাও হইতে পারে। তো এটা আমার অপারেশন রিস্কের ভিতরে পড়বে। তারপর আমার প্রসেস 4 নম্বর প্রসেস ফ্লো, আমি যে সিস্টেমে ব্যাংকিংটা করতেছি, আমার যে মেকানিজমটা অ্যাপ্লাই করতেছি আমি, ওইখানে ভুল থাকতে পারে, ওই প্রসিডিউরে ভুল থাকতে পারে। আমি যদি আরো স্পেসিফিক করে বলি, প্রসেস ফ্লো রিস্কের ক্ষেত্রে, যে ধরেন আপনি অ্যাকাউন্ট ওপেনিং এ আপনি 5টা ডকুমেন্ট নেন, কিন্তু ওইখানে আমার একটা আপনার সমস্যা হলো আপনি আরেকটা ডকুমেন্ট নেন না। ফর এক্সাম্পল এমপ্লয়ি স্যালারি সার্টিফিকেট নেন না কোনো জব হোল্ডারদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। পরে যদি সে কোনো সমস্যায় পড়ে, ওইটা কিন্তু আমার আমার জন্য একটা অপারেশন রিস্কের আন্ডারে পড়বে। কারণ আমি 5টা ডকুমেন্ট নেই, আমার দরকার ছিল 7টা ডকুমেন্ট নেওয়া, আমি আমার পলিসি হলো 5টা ডকুমেন্ট নেই। সো এটা কিন্তু আমার ওই যে সব ব্যাংক 7টা ডকুমেন্ট নেয়, আমি 5টা নিচ্ছি, ওই 2টা ডকুমেন্ট কম নেওয়ার কারণে কিন্তু আমার সমস্যায় পড়তে পারি আমি।
5 নাম্বার হলো লিগ্যাল রিস্ক। আমার আমার লিগ্যাল রিস্ক না বিভিন্ন ইন থেকে অ্যারাইজ হইতে পারে। আমার আমার কোনো সোশ্যাল আমার গভর্নমেন্ট আমার নামে মামলা করতে পারে, কোনো ব্যাংকের নামে মামলা করতে পারে, কাস্টমার মামলা করতে পারে, বা অন্য অন্য কোনো কারণে কিন্তু আমি মামলায় জড়াই যেতে পারি। ঠিক আছে, আমরা তো জানি যে আমরা ব্যাংক মামলা করে কাস্টমারের নামে টাকা পে না করলে, বাট উল্টাটাও কিন্তু হইতে পারে, ব্যাংকের নামে কিন্তু মামলা করতে পারে যদি আমি আমি বড় ধরনের কোনো মানে খারাপ কাজ করি, যেটি যদিও নর্মালি করা হয় না আর কি। তারপরে এক্সটার্নাল ইভেন্ট, আমার এক্সটার্নাল কোনো ইভেন্টের কারণে, এটা ন্যাচারাল ডিজাস্টার হইতে পারে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি হইতে পারে। ঠিক আছে, ওইটাও কিন্তু আমার অপারেশন রিস্ককে হ্যাম্পার করে। ফর এক্সাম্পল, ধরেন কোনো এলাকায় যদি মারামারি হয়, ধরেন কোনো এলাকায় দাঙ্গা হইলো, বাংলাদেশে হয় না, একসময় ছিল। সো কোনো এলাকায় ধরেন কোনো একটা ডিস্ট্রিক্টে ধরেন খুব বড় ধরনের কোনো ঝামেলা হইলো, দাঙ্গা হইলো, সো তখন যদি ব্যাংক 1 সপ্তাহ বন্ধ রাখা লাগে, ওইটা কিন্তু আমার পলিটিক্যাল ইনস্টেবিলিটির ভিতরে পড়বে। 7 নাম্বার হলো কাস্টমার সার্ভিস। আমার কাস্টমার সার্ভিস, যে আমার কাস্টমার সার্ভিস, পোর্ট সার্ভিস যদি দেই, আমি যদি প্রপার কাস্টমার সার্ভিস না দিতে পারি, তাহলে কিন্তু আমার এটা অপারেশন রিস্কের ভিতরে পড়বে। এই 7টা হলো আমার অপারেশন রিস্ক আইডেন্টিফাই করার প্রসেস, বা আমার আইডেন্টিফাই করতে পারি, বা কম্পোনেন্ট বলতে পারি, আপনি যেভাবেই বলি না কেন। হ্যাঁ, আপনি আইডেন্টিফাইং অপারেশন রিস্ক বলতে পারেন, অপারেশন রিস্কের কম্পোনেন্ট বলতে পারেন, আপনি যেভাবে বলেন না কেন, এই 7টা হলো আমার অপারেশন রিস্কের আন্ডারে পড়বে। তারপর আমার অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। আমার অপারেশন রিস্ক, এতক্ষণ আমরা অপারেশন রিস্ক নিয়ে বসছি, ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু পড়ি নাই। এখন আমরা ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আমরা অপারেশন রিস্ক কাকে বলে দেখছি, কম্পোনেন্ট গুলো দেখছি, সো এখন দেখবো এই যে আমি এগুলো ম্যানেজ করবো কিভাবে। আমি তো এতক্ষণ বোঝার চেষ্টা করছি অপারেশন রিস্কটা কি, একটা ব্যাংকের জন্য অপারেশন রিস্কটা কি। এখন আর আমি পড়বো যে কিভাবে ম্যানেজ করবো। হ্যাঁ, প্রসেস রিস্ক, আমরা এটা 3 ভাগে ভাগ করছি। প্রসেস রিস্ক, আমরা প্রসেস রিস্ক, পিপল রিস্ক, আর হলো সিস্টেম, 4টা ভাগে ভাগ করছি, সিস্টেম রিস্ক এবং এক্সটার্নাল রিস্ক। ঠিক আছে, সো প্রসেস রিস্কে আমার আমার যদি কোনো গাইডলাইনে, আমি অলরেডি বলছি যে আমি যে সিস্টেমে ব্যাংকটা চালাচ্ছি, ফর এক্সাম্পল অ্যাকাউন্ট ওপেনিং এ আমি 5টা ডকুমেন্ট নেই, বাট আমার আরো 2টা ডকুমেন্ট নেওয়া দরকার ছিল। সো আমি কি করব, আমি ওইটা অ্যাড করব, যে হ্যাঁ আমার আমার পলিসিতে আরো 2টা ডকুমেন্ট অ্যাড করে দিব, এবং সবগুলো ব্রাঞ্চ এটা ফলো করবে, তাহলে এটা মিটিগেট হয়ে যাবে। ঠিক আছে, সো আমার যদি আমি 3 নম্বরে যাচ্ছি, ইনএডুকেট রিকনসিলিয়েশন, পোর ডকুমেন্টেশন। আমি যদি দিন শেষে রিকনসাইল না করি যে আমার যতগুলো এফটি হয়েছে, ফান্ড ট্রান্সফার হয়েছে, আমার ফান্ড ট্রান্সফার এগেইনস্টে ভাউচার আছে কিনা, প্রপার ফান্ড ট্রান্সফার হয়েছে কিনা। আমি এক্সাম ব্যাংকে ছিলাম, ওইখানে কিন্তু আমরা রিকনসিলিয়েশন করতাম দিন শেষে, যে যতটা এফটি অ্যাপ্রুভাল দিছে, এন্ট্রি দিছে, তার আসলে তার রিলেটেড কিনা, এগুলো যদি রিকনসাইল করা হয়, চেকিং করা হয়, ক্রস চেকিং করা হয়, তখন কিন্তু ফ্রড ফরজারি অনেকটা কমে যায়। সো এই ছিল আমার প্রসেস রিস্কের মাধ্যমে আমি প্রসেস রিস্ক গুলো কিভাবে ম্যানেজ করে থাকবো। পিপল রিস্ক, পিপল রিস্ক, জি জি, এটা তো বইতে পাচ্ছে না, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট কম্পোনেন্টস। আচ্ছা আচ্ছা, বইতে এটা এটা অন্যভাবে আছে, আপনি একটু টাইম নিয়ে দেখে নিন। হ্যাঁ, অন্যভাবে আছে। তারপর হলো পিপল রিস্ক। আমি অপারেশন রিস্ক ম্যানেজমেন্টের কম্পোনেন্টের ভিতর পিপল রিস্ক আছে। সো পিপল রিস্কটা আমি কিভাবে মিটিগেট করব, কিভাবে ম্যানেজ করব, আমার আমার ইন্টারনাল গাইডলাইন বা পলিসি আছে, এগুলো স্ট্রিক্টলি মনিটর করার চেষ্টা করব। আমার ক্রিমিনাল অ্যাক্ট বাই ইন্টারনাল স্টাফ, ঠিক আছে, সেগ্রিগেশন অফ ডিউটিস, আমার এই জিনিসগুলো আমি আইডেন্টিফাই করবো এবং ম্যানেজ করার চেষ্টা করব। আমার যদি সিগনিগেশন না থাকে, হুম, আমার যদি স্টাফদের প্রপার ট্রেনিং না থাকে, আমি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। আনক্লিয়ার রুলস এন্ড হাই টার্নওভার, আমার যদি টার্নওভার বেশি থাকে, তাহলে কিন্তু আমার আমার সমস্যা হয়, আমার ব্যাংকটা রান করতে পারি না। তারপরে সিস্টেমেটিক রিস্ক, পোর হার্ডওয়্যার নেটওয়ার্ক সার্ভার মেইনটেনেন্স। তারপরে এক্সটার্নাল রিস্ক এর ভিতরে পড়ে আমার ক্রিমিনাল অ্যাক্ট, ভেন্ডর মিস পারফরমেন্স, ন্যাচারাল ডিজাস্টার, এগুলো আমার এক্সটার্নাল রিস্কের ভিতরে পড়ে। সো ইম্পর্টেন্স অফ অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট, আমার অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট কেন খুব দরকারি জিনিস, কেন ইম্পর্টেন্ট, আমরা তো অপারেশন রিস্ক কেন মানে কি, এটার কম্পোনেন্ট গুলা কি কি, আমার এটা ম্যানেজমেন্টের প্রসেসটা কি, এটা শিখছি। এখন পড়বো ইম্পর্টেন্স অফ অপারেশন ম্যানেজমেন্ট। একটা ব্যাংকের অপারেশন রিস্ক ম্যানেজমেন্টটা কেন খুব দরকারি একটা জিনিস, কেন খুব দরকারি একটা জিনিস। ঠিক আছে, সো অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট খুব দরকারি জিনিস কেন, যে আমার আমার লস প্রিভেনশনে হেল্প করে এটা। আমার যদি অপারেশন রিস্ক আমি ঠিকভাবে ম্যানেজ না করি, তাহলে আমার লস হওয়ার চান্স থাকে, এবং আমি যদি ঠিকভাবে ম্যানেজ করি, তাহলে আমার লসটা প্রিভেন্ট করে। এতক্ষণ যতগুলো রিস্কের কথা বলছি, প্রত্যেকটা কিন্তু ফাইন্যান্সিয়াল লসের সাথে জড়িত। সো আমার লস প্রিভেনশনে হেল্প করে। 2 নম্বর হলো বিজনেস কন্টিনিউটি। আমি বলছি না ন্যাচারাল ডিজাস্টার হইলে আমি কি আমার ব্রাঞ্চটা বন্ধ থাকবে, কিন্তু আমার যদি অল্টারনেটিভ প্ল্যান থাকে, যে আমার এই ব্রাঞ্চের পাশে আমার কোনো স্পেস নেওয়া থাকে, বা আমার ডিজিটাল ভার্চুয়ালি যদি কোনো ব্যাংকিং ব্যবসা পরিচালনা করার যদি মেকানিজমটা আমার সেট আপ থাকে, তখন কিন্তু আমি কি করতে পারি, আমার বিজনেস কন্টিনিউটিটা এনশিওর করতে পারি। 3 নম্বর হলো রেপুটেশন প্রোটেকশন। আমার আমার অপারেশন রিস্কের প্রত্যেকটার সাথে রেপুটেশন জড়িত। ঠিক আছে, প্রত্যেকটার সাথে রেপুটেশন জড়িত।
অপারেশন রিস্ক অ্যারাইজ হলে আমার কাস্টমারের ট্রাস্ট নষ্ট হয়ে যাবে, এটা আগুন লাগুক ব্রাঞ্চে, এখানে বন্যার কারণে ব্রাঞ্চ বন্ধ হয়ে যাক, যদি আমার 5টা ব্রাঞ্চ আছে ওই ওই এলাকায়, বন্যার কারণে যদি 4টা ব্রাঞ্চ বন্ধ, সরি একটা ব্যাংকের অপারেশন বন্ধ হয়ে যায়, আর বাকি 4টা যদি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে মেকানিজম অ্যাপ্লাই করে যদি রান করতে পারে, তাহলে যে ব্যাংকের ব্রাঞ্চটা বন্ধ আছে ওই ব্যাংক কিন্তু রেপুটেশন নষ্ট হবে। 4 নাম্বার হলো রেগুলেটরি কমপ্লায়েন্স। আমার রেগুলেটরি, আমার তো রেগুলেটরিতে কম, আমরা সবাই জানি ব্যাংকিং ইন্ডাস্ট্রি টু মাচ রেগুলেটেড একটা ইন্ডাস্ট্রি। সো রেগুলেটরি বডি কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে মনিটর করতেছে। সো আমার যদি অপারেশনাল রিস্ক ফেলিওর হয়, আমাদের কিন্তু মানে এটা কিন্তু রেগুলেশনের বাইরে হয়ে যাবে, কারণ রেগুলেটর কিন্তু বলে দিছে তুমি তোমার অপারেশন রিস্ক মিটিগেট করার জন্য এটা করবা, ওইটা করবা, ওইটা করবা, ঠিক আছে। কোনো কারণে ফেল হলে কিন্তু আমাকে ওদের কাছে জবাবদিহি করার দরকার হয়। 5 নম্বর হলো ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট। আমার এমপ্লয়ীদের ট্রেনিং দিচ্ছি, আমি অলরেডি দেখছি তাই না, আমার আমার অপারেশন রিস্কে মিটিগেট করার জন্য এমপ্লয়ি ট্রেনিং দিচ্ছি, ডায়াবেটিস পে করতেছি, টার্নওভার কমাচ্ছি, গাইডলাইন গুলো স্ট্রং করতেছি, সবগুলা করার কারণে আমার ইফিসিয়েন্সি এনশিওর হয়। 6 নম্বর হলো ডিসিশন মেকিং। আমি আমি এই যে অপারেশন মিটিগেট করার জন্য যত কিছু করতেছি, আমার কিন্তু আমি ডিসিশনটা কিন্তু, তাতে কি হয়, ডিসিশন মেকিংটা কিন্তু খুব স্ট্রং হয়, সুন্দর হয়। 7 নম্বর হলো স্টেক হোল্ডার কনফিডেন্স। সো রেপুটেশন লস না হইলে তো স্টেক হোল্ডার কনফিডেন্স অটোমেটিক বাড়বে। সো রেপুটেশন প্রোটেকশনের সাথে আমার আমার স্টেক হোল্ডার কনফিডেন্স একটা রিলেশন আছে, ঠিক আছে। যে রেপুটেশন প্রোটেকশন যদি হয়, তাহলে স্টেক হোল্ডার কনফিডেন্স অটোমেটিকই বাড়বে। সো দুইটা রিলেশন আছে। তো এই ছিল আমার সুবিধাগুলা। আমরা এখন আসবো চ্যালেঞ্জ। আমি কি চাইলে অপারেশন রিস্ক মিটিগেট করতে পারি? কোন একটা ব্যাংক চাইলেই কি পারে? তাকে কিন্তু কিছু অবস্টাকল ফলো করতে হয়, কোনো কিছু চ্যালেঞ্জ বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, ঠিক আছে। সো আমাকে কিন্তু একটা ব্যাংক অনেক চ্যালেঞ্জ ফেস করে টু মিটিগেট দ্য অপারেশন রিস্ক। কি কি চ্যালেঞ্জ ফেস করে? সাইবার সিকিউরিটি চেক। দেখেন, আপনি তো ব্যাংক যতই প্রসেসটা করুক না কেন, যত কিছু মেকানিজম অ্যাপ্লাই করুক না কেন, সাইবার সিকিউরিটি কিন্তু বর্তমানে একটা অ্যালার্মিং ইস্যু। আমার সাইবার সিকিউরিটি থ্রেট কিন্তু থেকেই যায়। এটা একটা চ্যালেঞ্জ, সাইবার সিকিউরিটি থ্রেট যেহেতু আছে, সো এই কারণে অপারেশন রিস্ককে মিটিং করা একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। যদি আমার টেকনোলজির ফেলিওর, কিন্তু আমার একটা একটা প্রবলেম, কারণ আমরা কোর ব্যাংকিং সফটওয়্যার যারা ইউজ করতেছি, টেমনাস কেউ ইউজ করে, কেউ লিডস ইউজ করে, যে সফটওয়্যার ইউজ করুক না কেন, আমার এটা ফেলিওর কিন্তু হয়, রেগুলারই হয়, একটা 6 মাস বা 2 মাস অথবা 1 মাস অন্তর অন্তর হয়। সো এই ফেলোরটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। তারপর হলো রেগুলেটরি কমপ্লায়েন্স, ইন্টারনাল ফ্রড, তারপর হলো এক্সটার্নাল ফ্রড, প্রসেস ম্যানেজমেন্ট, থার্ড পার্টি রিস্ক। এই জিনিসগুলো আমাকে আমার অবস্টাকল হিসেবে কাজ করে, চ্যালেঞ্জ হিসেবে কাজ করে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে। এবার থ্রি লাইন ডিফেন্স, আমরা গত ক্লাসে থ্রি লাইন ডিফেন্স পড়ছি। খুব সিম্পল একটা জিনিস, আমরা অলরেডি জেনে গেছি থ্রি লাইন ডিফেন্সটা কি। যে ফার্স্ট লাইনে থাকে কি, অপারেশনাল স্টাফ এবং ম্যানেজমেন্ট কাজ করে থাকে, ঠিক আছে। আমার তারা কি করে, রিস্কটা মিটিগেট করার চেষ্টা করে। অ্যাকাউন্ট ওপেনিং অফিসার যেমন সব ডকুমেন্ট সে নিয়ে থাকে, এবং যে লোন ক্রেডিটে যে কাজ করতেছে, সে ক্রেডিট দেওয়ার আগে, লোন দেওয়ার আগে কিন্তু সে সবকিছু চেক করে কিন্তু লোনটা দেয়, যাতে লোনটা ডিফল্ট না হয়। এই যে ডেস্ক লেভেলের এমপ্লয়ি সব ডকুমেন্ট নিচ্ছে লোন ক্রেডিট দেওয়ার জন্য, লোন দেওয়ার জন্য সবকিছু চেক এন্ড ব্যালেন্স করতেছে, ওইটা কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্সের আন্ডারে পড়বে। সেকেন্ড লাইন ডিফেন্সের ভিতরে কি, আমার রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্স যে ডিপার্টমেন্ট আছে, ওরাও কিন্তু ওভারসাইট করে রিস্ক গুলা ব্যাংকের, ওরা একটু ব্রডার ভিউ পয়েন্ট ওভারসাইট করে, ঠিক আছে। সো এটা আমার সেকেন্ড লাইন ডিফেন্সের ভিতরে পড়বে। থার্ড লাইন হলো আমার ইন্টারনাল অডিট, আইসিসিডি ডিপার্টমেন্ট যেটা আছে। আমরা সবাই জানি যে ইন্টারনাল অডিট প্রত্যেকটা একটা অ্যাসাইনমেন্ট থাকে, যে সবগুলা ব্রাঞ্চ ইন রেগুলার বেসিসে একটা টাইম ধরে ধরে বছরে 3 দিন অথবা 5 দিন একটা ব্রাঞ্চ অডিট করবে। সো এই যে ইন্টারনাল অডিট কাজ করতেছে, ব্রাঞ্চে ভিজিট করতেছে, ওইখানে বসেও দেখার চেষ্টা করতেছে ব্রাঞ্চের সবকিছু ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, লোন গুলো ঠিকভাবে ডিসবার্সমেন্ট হচ্ছে কিনা, সিস্টেমে কোথাও সমস্যা আছে কিনা, এই যে ও দেখতেছে, এটা হলো আমার থার্ড লাইন ডিফেন্সের ভিতরে পড়ে। সো এখানে আমি বলছিলাম যে অনেকগুলো টার্ম আসবে রিস্ক ম্যানেজমেন্টে। সো প্রত্যেকটা টার্ম আমরা সেপারেট করার চেষ্টা করবো, সেপারেট করে বোঝার চেষ্টা করবো, যাতে আমরা পরীক্ষায় লিখতে পারি, গুলাই ফেলবো না, একটা সাথে একটা মিলাই ফেলবো না। যার কারণে আমি কিছু রেড মার্ক করে রাখছি, ঠিক আছে। আমি যদি একটু পেছনে যাই, আমি কি পড়ছি, আমি অপারেশন রিস্ক কাকে বলে পড়ছি, কম্পোনেন্ট গুলো পড়ছি, ম্যানেজমেন্ট প্রসেসটা পড়ছি, তারপর থ্রি লাইন ডিফেন্সের ব্যাপারে পড়ছি, তারপর অপারেশন রিস্ক ম্যানেজমেন্টের সুবিধাগুলো পড়ছি, হ্যাঁ, চ্যালেঞ্জ গুলো পড়ছি, তাই না? আমার মনে আছে, দেখি আপনাদের মনে আছে কিনা, আপনারা একটু রিকল করার চেষ্টা করেন তো। সো এখন আমরা আসতেছি কিছু অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা, স্টেপটা কি কি। সো রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, অপারেশন রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস সেম। রিস্ক ম্যানেজমেন্ট আমরা এটা গত ক্লাসে বলছিলাম, যে রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, অপারেশন রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, তারপর সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, দ্য স্টেপ। রিস্ক ম্যানেজমেন্ট শব্দটা থাকলেই হবে। রিস্ক ম্যানেজমেন্টের স্টেপগুলো কি কি আমি শুরুতে আইডেন্টিফাই করব, তারপর আমি কি রিস্ক অ্যাসেস করব, তারপর রিস্ক মিটিগেট করার চেষ্টা করব, তারপর রিস্ক মনিটর করব। শুধু মনিটর করলেই হবে না, আমি কি করব, আমার ইনসিডেন্টাল ম্যানেজমেন্ট করব, নতুন কোনো রিস্ক অ্যারাইজ হলে ওইটা ম্যানেজ
ম্যানেজ করার চেষ্টা করব, আমি রিস্ক রিপোর্টিং করবো, কিন্তু আমার ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করবো, বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করবো, এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবো। আমি একবার ম্যানেজ করলেই হবে না, কন্টিনিউয়াসলি আমার ইমপ্রুভ করা লাগবে, মনিটর করা লাগবে। ঠিক আছে, তো এই 7টা প্রসেস সেম, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, আমি আবারও রিভিশন দিছি, সো আপনাদের মনে থাকার অবশ্যই কথা, পরীক্ষা অবশ্যই পারবেন। এবার আসে সাউন্ড অপারেশন রিস্ক ম্যানেজমেন্টের প্র্যাকটিস এবং টেকনিক গুলা কি কি। সো সেম, আমি বলছিলাম যে রিস্ক ম্যানেজমেন্টের প্র্যাকটিস, টেকনিক, প্রসেস, সাউন্ড রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস, সব সেম। হ্যাঁ, আমি আমি প্রসেস কি, রিস্ক আইডেন্টিফাই করবো, অ্যাসেস করবো, কন্ট্রোল করবো, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট করবো, রিপোর্টিং করবো, এমপ্লয়ি অ্যাওয়ারনেস বানাবো, দুই একটা পয়েন্ট হয়তো এক্সট্রা থাকতে পারে এখানে, যে এমপ্লয়ি অ্যাওয়ারনেসটা এক্সট্রা, তারপর আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভ করবো। সো আমার এই ছিল ফার্স্ট চ্যাপ্টার। সো ফার্স্ট চ্যাপ্টার আমরা খুব সহজে, খুব সুন্দরভাবে শেষ করছি, এবং খুব বেশি পড়াও ছিল না, খুব কঠিন পড়াও ছিল না। সো আমরা এখন